তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ওটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশনস এবং লিডারশিপ। তো প্রথমে আমরা ম্যানেজার এবং ম্যানেজারিয়াল ফাংশন সম্পর্কে জানবো। তো আপনি এখন আমাকে বলেন যে ম্যানেজার বলতে আপনি কি বোঝেন? ম্যানেজার কে? ম্যানেজার বলতে মূলত যা বুঝি ম্যাম আমরা হলো যে কোনো একটা প্রসেস বা ওয়ার্ক প্রসিডিওরকে যে সবকিছু মেনটেন করতেছে বা মানে দেখে শুনে বলতেছে যে এটা করতে হবে ওটা করতে হবে, মানে ম্যাম সবকিছু সার্বিক তত্ত্বাবধানে যে থাকে আর কি ম্যাম। আচ্ছা, সার্বিক তত্ত্বাবধানে যে থাকে। আচ্ছা, এই সার্বিক তত্ত্বাবধানকে আপনি একটু ভাঙতে পারবেন যে কি কি দেখবে ম্যানেজার, মানে কোন কোন সেক্টর দেখবে বা কি কি করবে? ম্যাডাম পুরো প্রজেক্টটার ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট। দেখাশোনা করা। আচ্ছা, তো আমরা ডেফিনেশনটা দেখি। আপনারা অলমোস্ট ঠিক বলেছেন। ম্যানেজার হচ্ছে এরকম একজন ইন্ডিভিজুয়াল যে কোনো একটা অর্গানাইজেশনের গোল যেন অ্যাকমপ্লিশড হয়, এজন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুই তত্ত্বাবধান করে বা কোঅর্ডিনেট করে। তার একটা প্রথমে গোল ফিক্স করতে হবে বা অবজেক্টিভ ফিক্স করতে হবে, এবং তার এটা এনশিওর করতে হবে যে অর্গানাইজেশনের সকলে যেন ওই অর্গানাইজেশনের গোল এর দিকে কাজ করে। আচ্ছা, তো অর্গানাইজেশনের গোল বলতে এখানে কি বোঝানো হয়েছে? ম্যাম হাই প্রফিট। হাই প্রফিট, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যে স্লাইডটা আমাদের ওটা হচ্ছে ক্লাসিফাইং ম্যানেজার। মানে ম্যানেজারকে আমরা এখানে তিনটা ভাগে ক্লাসিফাই করছি, টপ, মিডল এবং ফার্স্ট লাইন। তো এখন এটা দেখে বোঝা যাচ্ছে যে টপ ম্যানেজার মিডল ম্যানেজারকে হ্যান্ডেল করবে এবং মিডল ম্যানেজার ফার্স্ট লাইন ম্যানেজারকে হ্যান্ডেল করবে। তাহলে ফার্স্ট লাইন ম্যানেজার কি করবে? অর্গানাইজেশনের যেই নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি গুলো আছে তাদেরকে হ্যান্ডেল করবে। তো ম্যানেজাররা কি করে? ম্যানেজারের মোট 4টা বেসিক ফাংশন আছে: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। POLC, এটা অবশ্যই মনে রাখবেন। প্ল্যানিং এ তারা কি করে? প্ল্যানিং এ তারা তাদের অর্গানাইজেশনের মিশন ভিশন ঠিক করে এবং স্ট্র্যাটেজি তৈরি করে যেন ওই মিশন ভিশনটাকে অ্যাকোয়ার করা যায়। মানে তাদের যে অবজেক্টিভ আছে ওটাকে ফার্স্টে ডিফাইন করতে হবে এবং দেন স্ট্র্যাটেজাইজ করতে হবে যে কিভাবে সে সেই অবজেক্টিভটা অ্যাকোয়ার করবে। দেন আসছে অর্গানাইজিং। অর্গানাইজিং এ হচ্ছে আমি কি করব এবং আমি কিভাবে করব, এই দুটো জিনিস স্পেসিফাই করা হয়। যে আপনি আপনার গোলটাকে ফিক্স করার পরে আপনি অ্যারেঞ্জ করবেন যে আপনি কিভাবে ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কাজটা অ্যাকমপ্লিশ করবেন। ওকে, দেন আসছে লিডিং। লিডিং এ কি করি আমি? লিডিং এ আমি আমার যে মানুষ আছে অর্গানাইজেশনে তাদেরকে বেসিক্যালি হ্যান্ডেল করি। লিড করা মানে কি? মানে কেউ লিড করছে, এটা বলতে আপনারা কি বুঝেন? ইনফ্লুয়েন্স করছে, মানে কোনো একটা কাজ এটা আপনারও করতে হবে বা আপনারও করা উচিত বা এটা করলে এই লাভ হবে, এই ব্যাপারটা কাউকে বুঝানো। ঠিক আছে, তো এখানে যেটা আছে লেখা ওটা হচ্ছে ওয়ার্কিং উইথ অ্যান্ড থ্রু পিপল। মানে আপনি আপনার যে মানুষগুলো আছে অর্গানাইজেশনে তাদেরকে মোটিভেট করবেন, গাইড করবেন এবং অর্গানাইজেশনাল গোলের দিকে নিয়ে যাবেন। দেন আসছে হচ্ছে কন্ট্রোলিং। দেখেন, আমি প্রথমেই বলছি যে আমি ফার্স্টে একটা গোল ফিক্স করব, ঠিক আছে। তো ওই গোল ফিক্স করার পরে ওই গোলের দিকে আমি অবশ্যই কাজ করব। মানে কি, আমার একটা টার্গেট থাকবে এবং আমার একটা পারফরমেন্স থাকবে, যেটা আমার টার্গেট এবং আমার অ্যাকচুয়াল পারফরমেন্স। তো এই দুটোকে কম্পেয়ার করব আমি, এবং যদি এরকম হয় যে এই দুটো ম্যাচ করে না তখন আমি আমার যে কাজটা আছে ওটাকে কি করব? চেঞ্জ করব বা কারেক্ট করব। এবং এই পুরো প্রসেসটা একটা কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। আপনারা কি ক্লাসে আছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে
নেক্সট স্লাইডটা দেখার পরে আমাকে বলেন যে আচ্ছা এখানে সেম কথাই আছে লেখা, এটা আপনাদের বইয়ে আছে, এজন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যেই ভাষাটা আপনাদের পড়তে এবং লিখতে সুবিধা হয় বর্ণনা হিসেবে লিখতে পারেন, ঠিক আছে? আমি দুটো এখানে অ্যাড করে দিয়েছি। দেখেন যে এই চারটা যে ফাংশন, এই চারটা ফাংশন লিড করে কি অ্যাচিভিং দ্য অর্গানাইজেশন স্টেটেড পারপাস, যেটা আমি একটু আগে বললাম যে ম্যানেজার কি করে অর্গানাইজেশনের স্টেটেড পারপাসের দিকে যায় কিভাবে, এই চারটা ফাংশন এর উপর কাজ করার মাধ্যমে। এখন আমরা ম্যানেজারের তিনটা স্কিল সম্পর্কে জানবো। ম্যানেজারদের কি কি টাইপ অফ স্কিল প্রয়োজন হয় সেই কাজটা করতে, যেটা তারা করে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। আচ্ছা, তো এখানে তিন রকমের স্কিল আছে, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, একটা হিউম্যান স্কিল, আর একটা হচ্ছে কনসেপচুয়াল স্কিল। টেকনিক্যাল স্কিল হচ্ছে আপনি অন দ্য ফিল্ড যে কাজগুলো করেন সেগুলো সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। হিউম্যান স্কিল হচ্ছে যে আপনি মানুষের সাথে কত ইজিলি এবং কত ভালোভাবে কাজ করতে পারছেন, দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ওয়েল উইথ আদার পিপল, মানে আপনি আপনার মানুষকে কিভাবে হ্যান্ডেল করছেন, গাইড করছেন, মোটিভেট করছেন। এবং কনসেপচুয়াল স্কিল হচ্ছে যে পুরো প্ল্যানিংটা করা, মানে আপনি কি করবেন, কিভাবে করবেন, এই যে পুরো জিনিসটা যে আপনার একটা ব্লুপ্রিন্ট করতে হবে বা একটা প্ল্যান করতে হবে বা কনসেপচুয়ালাইজ করতে হবে, এই জিনিসটা করার জন্য আপনার কনসেপচুয়াল স্কিল প্রয়োজন। তো এখন আপনি আমাকে বলেন যে টেকনিক্যাল স্কিল টপ, মিডল এবং ফ্রন্ট লাইন কোন ম্যানেজারদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে? ম্যাম ফ্রন্ট লাইন। কেন? কারণ তারা ফিল্ডে কাজ করতেছে। তারা ফিল্ডে কাজ করতেছে। আচ্ছা, কনসেপচুয়াল স্কিল কাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে? টপ ম্যানেজার। টপ ম্যানেজার, কারণ অবশ্যই তারাই সবকিছু বলে দিবে এবং দেন ওই কাজটা শুধু করবে মিডল এবং ফ্রন্টলাইন ম্যানেজার। আচ্ছা, এখন বলেন হিউম্যান স্কিল কার সবচেয়ে বেশি প্রয়োজন হবে? ফার্স্ট লাইন ম্যানেজার। হিউম্যান স্কিল প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন, মানে আপনি যদি কোনো ম্যানেজারিয়াল জবে থাকেন, যে কোনো রোলেই যদি আপনি থাকেন বা যে কোনো ধাপেই আপনি থাকেন, হিউম্যান স্কিল আপনার প্রয়োজন হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু ওয়ার্ক উইথ পিপল, হাউ টু মেক দেম ওয়ার্ক অ্যান্ড হাউ টু মোটিভেট দেম। ঠিক আছে, তো আমি যদি আপনাকে বলি যে আপনি ম্যানেজারিয়াল লেভেলের সাথে স্কিলগুলোকে রিলেট করেন, তাহলে আপনি এভাবে করতে পারেন। দেখেন, আপনি আমাকে বলেন কনসেপচুয়াল স্কিল আপনি বললেন সবচেয়ে বেশি প্রয়োজন কাদের? টপে। তো এটা হচ্ছে আপনাদের কনসেপচুয়াল স্কিল। এবং টেকনিক্যাল স্কিল সবচেয়ে বেশি প্রয়োজন ফার্স্ট লাইনে। তো এটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল স্কিল। এবং দেখেন হিউম্যান স্কিল প্রত্যেকটা স্টেপেই সমান প্রয়োজন। ওকে, আচ্ছা এই পার্টটা হবে না, এটা এতটুকু ড্র করলেই হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তো এই জিনিসটা এখানে এভাবে দেয়া আছে আপনাদের বইয়ে। তো এরকম করে শেড করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ওই বক্সটাও ড্র করতে না চান তাহলে আপনি আরেকভাবে এটা দেখাতে পারেন। ওটা হচ্ছে আপনি সিম্পল অ্যারো দিয়ে দেখাবেন যে আপনি যদি এটা হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল, তো এটা বেশি থাকবে এদিকে, কম থাকবে এদিকে। তো এই সেম জিনিসটাই যদি আমি কনসেপচুয়াল স্কিলের ক্ষেত্রে লিখি, এটা যদি কনসেপচুয়াল স্কিল হয় বেশি থাকবে এখানে, কম থাকবে এখানে। এবং হিউম্যান স্কিল দুই দিকেই সমান থাকবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য স্কিল অ্যান্ড দ্য ম্যানেজারিয়াল লেভেল। আচ্ছা, তো আমরা এখন
চারটা যে ম্যানেজারিয়াল ফাংশন সম্পর্কে জানলাম, কি কি ছিল বলেন তো? POLC কেউ বলতে পারবেন কি কি ছিল? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। আচ্ছা, তো এই চারটার মধ্যে আমি এখন লিডারশিপ সম্পর্কে বিস্তারিত পড়ব। তো ম্যানেজার্স অ্যাজ লিডার্স, তো লিডারকে, যেটা আমি বললাম যে লিডার হচ্ছে এরকম কেউ যে আপনাকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে কোনো একটা কাজের দিকে আপনাকে নিয়ে যেতে পারবে এবং তার কিছু অথরিটি থাকবে। কারণ যদি তার অথরিটি না থাকে তাহলে আপনি অবশ্যই তার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না। এবং লিডারশিপ কি? লিডারশিপের সংজ্ঞাটাও এখানে প্রায় সেমই, যে আপনি একটা গ্রুপকে ইনফ্লুয়েন্স করবেন যে কোনো একটা গোল অ্যাটেইনমেন্টের দিকে। ওকে, সো অল ম্যানেজার্স শুড বি লিডার্স। তো এখন আমরা কতগুলো থিওরি সম্পর্কে জানবো। আমরা লিডারশিপের 3 রকমের থিওরি সম্পর্কে জানবো। একটা হচ্ছে ট্রেট থিওরি, একটা হচ্ছে বিহেভিয়ারাল থিওরি, আর একটা হচ্ছে কন্টিনজেন্সি থিওরি। তো ট্রেট থিওরি, আচ্ছা ট্রেট মানে কি আপনারা জানেন? বিহেভিয়ারাল ট্রেট কথাটা শুনেছেন? জি ম্যাম। ট্রেট মানে কি বলে ফেলেন? ক্যারেক্টারিস্টিক্স বলি আমরা, যে তার মধ্যে কিছু কিছু এরকম গুণ আছে বা বৈশিষ্ট্য আছে। ওকে, তো ট্রেট থিওরি তাহলে কি নিয়ে কাজ করে? কোনো একটা লিডারের কিছু লিডারশিপ ট্রেট নিয়ে কাজ করে। তো ট্রেট থিওরি যেটা বলে যে লিডারকে আমি নন লিডার থেকে ডিফারেন্সিয়েট করব, বা আমি একটা লিডারকে আইডেন্টিফাই করব কিছু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে। এক্ষেত্রে তার সোশ্যাল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল ট্রেটকে কনসিডার করা হয়। মানে ধরেন আপনি কাউকে বাইরে থেকে দেখে তার মধ্যে যদি কিছু গুণ থাকে বা কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি বলছেন যে সে একজন লিডার। তো এই বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি কোথা থেকে আসলো? এই থিওরিটা আগে যারা ভালো লিডার ছিলেন তাদের থেকে কিছু কমন ট্রেট নিয়ে এখন বলা হচ্ছে যে ওই গুণগুলো বা ওই ট্রেট গুলো যাদের মধ্যে থাকবে কেবলমাত্র তারাই ভালো লিডার হবে। ঠিক আছে, তো এই ট্রেট গুলো কি? 7টা ট্রেট আছে: ড্রাইভ, ডিজায়ার টু লিড, অনেস্টি, ইন্টিগ্রিটি, সেলফ কনফিডেন্স, ইন্টেলিজেন্ট, জব রিলেভেন্ট নলেজ এবং এক্সট্রাভার্সন। তো আগে যাওয়ার আগে আপনি আমাকে বলেন যে এই যে থিওরিটা, এটাতে সমস্যা কি? এটাতে কি কোনো সমস্যা আছে? কেউ বলতে চান? কেউ বলতে পারবেন? ম্যাডাম এটা কি একনায়ক তন্ত্র টাইপের কিছু হয়ে গেল? মানে যাদেরকে ম্যানেজ করছি তাদের কাছ থেকে কোনো কথা শুনতেছি না এই টাইপের? না, এখানে যে সমস্যাটা যেটা হচ্ছে যে আমি আপনার বাহ্যিক একটা জিনিস দেখে বলছি যে আপনার মধ্যে অভ্যন্তরীণ একটা গুণ আছে যেটা হচ্ছে লিডারশিপ। ঠিক আছে, মানে যে এরকম হতেই পারে যে কারো মধ্যে এই 7টা গুণের 2টো নাই, কিন্তু তাও সে একটা ভালো লিডার। ঠিক আছে, তো এই লিমিটেশন নিয়ে আমরা পরে জানি। আমরা আগে একটু দেখি যে এই 7টা জিনিস কি। ড্রাইভ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কি পরিমাণ এফোর্ট দিচ্ছেন বা আপনি কি পরিমাণ ডিজায়ার করছেন কোনো কিছু একটা অ্যাচিভ করা, এবং আপনি কি পরিমাণ এনার্জি ওটাতে খরচ করছেন। ডিজায়ার টু লিড শুনেই বোঝা যাচ্ছে যে আপনার অবশ্যই ডিজায়ার থাকতে হবে যে আমি লিড করব, আমি মানুষের লাইফ বেটার করব বা আমি ইনফ্লুয়েন্স করব। আচ্ছা আপনারা কি লিখছেন চ্যাটে? আচ্ছা, আইডি লেখার প্রয়োজন নেই, আমি লিস্ট পেয়ে যাব। মানে আপনারা যদি আইডি নাও লিখেন, আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে আমার কাছে একটা লিস্ট চলে আসবে। তো আপনাদের কষ্ট করার প্রয়োজন নেই। থ্যাংক ইউ ম্যাম। জি, দেন আসছে হচ্ছে অনেস্টি এবং ইন্টিগ্রিটি। এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। সেলফ সেলফ কনফিডেন্স, অবশ্যই তারা অবশ্যই কনফিডেন্ট হবে, কারণ আপনি এরকম খুব কমই লিডার দেখবেন যে এরকম মানুষের কাছে গিয়ে বলবে যে এটা কি হবে বা আমি কি এটা করতে পারবো। সে অবশ্যই অনেক কনফিডেন্ট হবে এবং তাকে দেখে বাকি সবাই ইনফ্লুয়েন্স হবে, তখনই তো সে একটা ভালো লিডার হবে।
দেন আসছে হচ্ছে ইন্টেলিজেন্স এবং জব রিলেভেন্ট নলেজ। অবশ্যই আপনি যদি ইন্টেলিজেন্ট না হন এবং আপনি যে কাজটা করছেন তার জন্য যদি আপনার রিলেভেন্ট নলেজ না থাকে, তাহলে আপনি অন্য কাউকে ইনফ্লুয়েন্স বা ডাইরেক্ট করতে পারবেন না। লাস্টটা হচ্ছে এক্সট্রাভার্সন। এক্সট্রাভার্সন হচ্ছে এক্সট্রোভার্টের মতো, যে তারা অবশ্যই অনেক বেশি এক্সট্রোভার্ট হবে। আপনি কোনো লিডার এরকম দেখবেন না যারা অনেক ইন্ট্রোভার্ট, কারণ তারা যদি মানুষের সাথে কথাই না বলতে পারে, কাজই না করতে পারে, তাহলে তো তারা অবশ্যই ইনফ্লুয়েন্স করতে পারবে না। ঠিক আছে? তো আমি আগে যেটা বলেছিলাম যে এটাতে প্রবলেম কি, প্রবলেম গুলো হচ্ছে যে এরকম কোনো ইউনিভার্সাল ট্রেট এখনো খুঁজে পাওয়া যায়নি যে প্রত্যেকটা সিচুয়েশনেই লিডারশিপ প্রেডিক্ট করতে পারবে। মানে এই জিনিসগুলো থাকলেই আপনি ভালো লিডার হবেন, এটার কোনো বেসিস নেই বা কোনো যুক্তি নেই। 2 নাম্বার হচ্ছে যে এরকম কোনো ক্লিয়ার এভিডেন্স নেই যে এই ট্রেট গুলো থাকলেই সে ভালো লিডার হবে, মানে এটার কোনো ডাইরেক্ট রিলেশন নেই। আর 3 নাম্বার হচ্ছে যেটা আমি সবার ফার্স্ট বলেছিলাম, যে আপনার বাহ্যিক একটা জিনিস দেখে আমি বলছি যে আপনার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে বা লিডার হওয়ার গুণ আছে। ঠিক আছে? যেই কনসেপ্টটাই একদিক দিয়ে ভুল। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে এই যে অ্যাপ্রোচটা, এটার গোল তাহলে কি? আমি বলছি যে অলরেডি এরকম কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু ট্রেট আছে, এই ট্রেট গুলোর বেসিসে তারা লিডার হবে। তো এক্ষেত্রে আমি কি করছি? লিডারকে সিলেক্ট করছি, কারণ অলরেডি তারা আছে, এটা আমি বলছি। রাইট? এটা বুঝতে পারেন যে এটার গোল হচ্ছে সিলেক্ট লিডার্স। এবং এটার অ্যাজাম্পশন কি? এটার অ্যাজাম্পশন হচ্ছে লিডার্স আর বর্ন, মানে আপনি ওই সব বৈশিষ্ট্য নিয়েই জন্মেছেন। ঠিক আছে? তো ট্রেট থিওরি বুঝতে পেরেছেন? আচ্ছা, সেকেন্ড যে আপনাদের থিওরিটা, ওটা হচ্ছে বিহেভিয়ারাল থিওরি। ট্রেট থিওরিতে আমরা কিছু বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, বিহেভিয়ারাল থিওরিতে আমরা এই সেম কাজটাই করছি কিছু স্পেসিফিক বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। দেখেন, থিওরিজ প্রপোজিং দ্যাট স্পেসিফিক বিহেভিয়ার ডিফারেন্সিয়েট লিডার্স ফ্রম নন লিডার্স, মানে আপনার কিছু কাজ দ্বারা আমি ডিফারেন্সিয়েট করব যে আপনি লিডার নাকি আপনি লিডার না। তো এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে প্রথমে আমি বললাম যে লিডার্স আর বর্ন, আর এখন আমি বলছি যে কিছু বিহেভিয়ার দ্বারা আমি এটাকে ডিফারেন্সিয়েট করি। মানে কি? এই বিহেভিয়ার গুলো আমি শিখাতে পারবো, এক্ষেত্রে আমি ট্রেন করছি। পার্থক্য বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তো বিহেভিয়ারাল থিওরিজ এর আন্ডারে আমরা 3টা স্টাডি সম্পর্কে জানবো। আর কিন্তু তার আগে আমি একটু অ্যাজাম্পশন এবং গোলটা বলে আসি। তো এখানে অ্যাজাম্পশন হচ্ছে যে আমি লিডারকে ট্রেন করতে পারি, এবং গোল হচ্ছে যে আমি লিডার ডেভেলপ করব। তো এক্ষেত্রেও প্রবলেমটা সেমই, যে ধরেন আমি আপনাদের মধ্যে কেউ একজনকে ট্রেন করলাম, সে ফুয়াদকে আমি এখন ট্রেন করলাম কিছু স্পেসিফিক বিহেভিয়ার সম্পর্কে জানিয়ে, তো সে এখন একটা ভালো লিডার হবে বলে আমি এক্সপেক্ট করছি। কিন্তু আমি তাকে যা শিখিয়ে দিয়েছি বা যেই সিচুয়েশন সম্পর্কে সে অবগত, এরকম একটা সিচুয়েশনে সে পড়লো না, সে একটা নতুন টাইপ অফ বিপদে পড়লো। তো সেক্ষেত্রেও যে সে একটা ভালো লিডার হওয়ার পরিচয় দিবে বা লিডারশিপ ক্যাপাবিলিটি দেখাতে পারবে, এটা কিন্তু বলা যায় না। তো এটাই এখানে বলেছে যে ইফেক্টিভ বিহেভিয়ার ডু নট জেনারেলাইজ অ্যাক্রস সিচুয়েশনস। প্রবলেম বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তো এখানে 3টা স্টাডি আছে, একটা হচ্ছে ওহাইও স্টেট স্টাডিজ, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের স্টাডি, এবং একটা হচ্ছে ম্যানেজারিয়াল গ্রিড। তো প্রথম যে দুটো আছে, ওহাইও স্টেট স্টাডিজ এবং ইউনিভার্সিটি অফ মিশিগান, এই দুটো প্রায় সেম। কিভাবে সেম? এই দুটোই যেটা করেছে, দুটো স্পেসিফিক বিহেভিয়ারাল ডাইমেনশন আইডেন্টিফাই করেছে, এবং তারা যেটা প্রপোজ করেছে যে এই দুটোর যে কোনো একটা বিহেভিয়ার লিডারশিপ রোলে আছে এরকম
ম্যানেজার রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে বিহেভিয়ারাল ডাইমেনশন গুলো কি। ওহাইও স্টেট স্টাডিজে বিহেভিয়ারাল ডাইমেনশন দুটোর নাম হচ্ছে ইনিশিয়েটিং স্ট্রাকচার এবং কনসিডারেশন। প্রথম যেটা ইনিশিয়েটিং স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার যেই ম্যানেজার থাকবে, যে লিডারশিপ রোলে আছে, তার একমাত্র অবজেক্টিভ থাকবে যে গোল অ্যাটেইনমেন্ট হবে, এবং এই গোল অ্যাটেইনমেন্টের জন্য তার যে সাবঅর্ডিনেট থাকবে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে বা সে এটা করতে পারছে না কিনা, এগুলো সে কনসিডার করবে না। মানে সে ডিফাইন করতে চায় এবং স্ট্রাকচার করতে চায় রোল এবং সাবঅর্ডিনেটদেরকে ফর গোল অ্যাটেইনমেন্ট। মানে এক্ষেত্রে সে কেবলমাত্র গোল অ্যাটেইনমেন্ট নিয়ে চিন্তা করবে। আর সেকেন্ড যেটা, ওটা হচ্ছে কনসিডারেশন। এক্ষেত্রে লিডার এরকম একটা জব রিলেশনশিপ রাখতে চায় যেখানে সাবঅর্ডিনেট এবং তার মধ্যে রেসপেক্ট এবং মিউচুয়াল ট্রাস্ট থাকবে, এবং সাবঅর্ডিনেটের যে আইডিয়া এবং ফিলিং সেটাকে সে অ্যাকচুয়ালি কনসিডার করবে এবং গুরুত্ব দেবে। ঠিক আছে, তো এখানে যে দুটো কন্ট্রাস্টিং এলিমেন্ট আছে, এটা কি আপনি বুঝতে পারছেন শিহাব? জি ম্যাডাম, বুঝছি। মানে যে লিবারাল যে হবে যখন, তখন সে প্রেসারাইজ করবে না জি তার গোল অ্যাটেন্ড করার জন্য। জি, কিন্তু গোল অ্যাটেইনমেন্টটা ঠিকই হবে। মানে ধরেন আমি আপনাকে বললাম যে কালকে আপনাদের কুইজ, তাহলে কিন্তু কালকে আপনাদের কুইজ হচ্ছে। আর যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কালকে কি আপনারা কুইজ দেবেন, এই সময়ে কখন আপনারা ফ্রি আছেন, এবং আপনারা বললেন যে আচ্ছা ঠিক আছে কালকে 3টায় কুইজ, এক্ষেত্রেও কিন্তু কুইজ হচ্ছে। মানে আমার গোল অ্যাটেইনমেন্ট দুই ক্ষেত্রেই হবে, কিন্তু দুটো অ্যাপ্রোচ ডিফারেন্ট। একটাতে আমি কনসিডার করলাম আপনাদের যেই মতটা আছে ওটাকে, আরেকটাতে আমি জাস্ট বলে দিলাম যে কালকে কুইজ। আচ্ছা, তো এই যে স্টাডিটা আছে, এখান থেকে আমার রেজাল্ট বা টেক অ্যাওয়েটা কি? হাই লিডার্স অ্যাচিভ হাই সাবঅর্ডিনেট পারফরমেন্স অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তো হাই লিডার বলতে এখানে কি বোঝানো হয়েছে? মানে হচ্ছে যেসব লিডার এই দুটো ডাইমেনশনই হাই, মানে সে ইনিশিয়েটিং স্ট্রাকচার ডাইমেনশনটাও মেনটেন করে এবং কনসিডারেশন এই ডাইমেনশনটাও মেনটেন করে, তখন সে হাই সাবঅর্ডিনেট পারফরমেন্স এবং স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে পারে, কিন্তু নট ইন অল সিচুয়েশন। ঠিক আছে, ওহাইও স্টেট স্টাডিজ বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, তো নেক্সট যেটা, ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিজ। এই দুটো প্রায় সেম। দেখেন, এক্ষেত্রে যে দুটো বিহেভিয়ারাল ডাইমেনশন আইডেন্টিফাই করেছে রিসার্চ করার মাধ্যমে, ওটা হচ্ছে এমপ্লয় ওরিয়েন্টেড লিডার এবং প্রোডাকশন ওরিয়েন্টেড লিডার। এখন আপনি আমাকে বলেন যে আগেরটার সাথে যদি আপনি রিলেট করেন, তাহলে এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডারকে আপনি কোনটার সাথে করবেন রিলেট? কনসিডারেশন। এবং প্রোডাকশন ওরিয়েন্টেড হচ্ছে ইনিশিয়েটিং স্ট্রাকচার। তো এই দুটো প্রায় সেম, কারণ এটার যেই ডাইমেনশন গুলো আছে এগুলোর নামটা ডিফারেন্ট হলেও এটার যেই মিনিংটা ওটা সেম। এখানে বলছে এমপ্লয় ওরিয়েন্টেড লিডারের যে এক্ষেত্রে ইন্টারপার্সোনাল রিলেশনশিপে এমফাসাইজ করা হয় এবং অ্যাকচুয়ালি যে নিড গুলো আছে তার এমপ্লয়ির, ওগুলোতে সে ইন্টারেস্ট দেখায় এবং তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। উদাহরণ দেই, ধরেন আপনার আন্ডারে কেউ কাজ করছে, তো তাকে যদি আপনি নর্মালি আস্ক করেন, সে যদি কোনো বিপদে পড়ে থাকে এবং আপনি যদি তার খোঁজ খবর নেন, তাহলে সে যে পরিমাণ খুশি হবে এবং পরের থেকে যে পরিমাণ লয়াল থাকবে আপনার কাজের প্রতি বা আপনার অর্গানাইজেশনের প্রতি, কখনো কখনো রেমুনারেশনে ইনক্রিজ দেওয়ার মাধ্যমে ওটা অ্যাচিভ করা যায় না। তো এজন্যই বলা হয় যে পিপল স্কিলটা আপনি যখন ম্যানেজারিয়াল কোনো পোস্টে যাবেন তখন সবচেয়ে বেশি জরুরি। দেন আসছে হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড লিডার। এক্ষেত্রে কেবলমাত্র টেকনিক্যাল এবং টাস্ক অ্যাসপেক্টকে এমফাসাইজ করা হয়। মানে আমার কাজ হতে হবে, এজন্য যদি আপনারা ভয়াবহভাবে কষ্ট করেও কাজটা করেন, ওটা আমার দেখার বিষয় না। আমি কেবলমাত্র আমার কাজ এবং আমার গোল অ্যাটেইনমেন্টের দিকে খেয়াল দিব। এটা হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড লিডার। তো এক্ষেত্রে আমার রেজাল্ট বা টেক অ্যাওয়েটা কি? Employee oriented leaders were associated with high group productivity and high group member satisfaction.
এতটুকু বুঝতে পেরেছেন? কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, দেন আসছে ম্যানেজারিয়াল গ্রিড। দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে ম্যানেজারিয়াল গ্রিডে দুটো অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিসে কি আছে? কনসার্ন ফর প্রোডাকশন। ওয়াই অ্যাক্সিসে আছে কনসার্ন ফর পিপল। এই দুটো ডাইমেনশন আমরা আগের দুটো স্টাডিজ থেকে পেয়ে এসেছি না? Yes, ma'am. আচ্ছা, তো এক্ষেত্রে আমি কি করছি, এই দুটো ডাইমেনশনকে আমি কতগুলো ভাগে ভাগ করছি। দেখেন এক্ষেত্রে মোট কয়টা ডিফারেন্ট লিডারশিপ স্টাইল আছে? 81টা। আমি 1 থেকে 9 স্কেলে এটাকে ডিভাইড করেছি, ঠিক আছে? এই যে ম্যানেজারিয়াল গ্রিডটা আছে, এটা ব্লেক অ্যান্ড মর্টন নামের দুজন রিসার্চার প্রপোজ করেন এবং তারা একটা সিম্পল ওয়ে প্রোভাইড করে লিডারশিপ স্টাইলটাকে ডিফাইন করার জন্য। যেমন দেখেন এখানে 5টা ডিফারেন্ট লিডারশিপ স্টাইল এখানে স্পেসিফাই করা আছে। দেখেন যেটা 1-1, এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে কনসার্ন ফর পিপল এবং কনসার্ন ফর প্রোডাকশন দুটোই অনেক কম। যেটা 1-9, এক্ষেত্রে লিডারশিপ স্টাইলটা কিরকম, যে আমার কাজ হোক না হোক আমার পিপল রিলেশনশিপ যেন ভালো থাকে। যেটা 9-1, সেক্ষেত্রে আমার পিপল রিলেশনশিপ যেমনই থাকুক না কেন আমার কাজ যেন অবশ্যই হয়। যেটা 5-5, সেক্ষেত্রে দুটোই মিডল অফ দ্য রোডে আছে। অ্যাভারেজ ভাবে আপনি কনসার্ন ফর পিপল এবং কনসার্ন ফর প্রোডাকশন দুটো নিয়েই কনসার্ন। আচ্ছা, এক্ষেত্রে সবচেয়ে ভালো কোনটা? It should be 9-9. It should be 9-9. আচ্ছা দেখেন, এক্ষেত্রে আমি কনসার্ন ফর প্রোডাকশনকে 1 থেকে 9 স্কেলে ভাগ করছি না? আপনারা গ্রাফটা দেখে বুঝতে পারছেন যে কনসার্ন ফর প্রোডাকশনকে আমি 1 to 9 স্কেলে ডিভাইড করেছি। সেম ভাবে কনসার্ন ফর পিপলকে আমি 1 to 9 স্কেলে ডিভাইড করেছি। এক্ষেত্রে আমি রেশিও বলছি না, আমি বলছি যে দুটো ডাইমেনশন আছে আমার এবং একটা স্কেল আছে। তো এক্ষেত্রে 81টা লিডারশিপ স্টাইল আছে। ধরেন আমি যদি দেখাই আপনাকে, ধরেন এক্ষেত্রে আমার কনসার্ন ফর প্রোডাকশন কত, আমি যদি স্কেল হিসেবে বলি 5 and 8, মানে হচ্ছে আমার কনসার্ন ফর প্রোডাকশন কম কনসার্ন ফর পিপলের চেয়ে। তো এটা একটা লিডারশিপ স্টাইল হতে পারে। তো এক্ষেত্রে আমি এক্সট্রিম গুলোকে স্পেসিফাই করেছি এবং এগুলোকে একটা নাম দিয়েছি এবং কোন কোন সিচুয়েশনের ক্ষেত্রে এগুলো আমি ইউজ করতে পারি এটা স্পেসিফাই করার চেষ্টা করেছি। এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা, ওটা হচ্ছে অবশ্যই 9-9, যে ক্ষেত্রে আমার কাজও হচ্ছে এবং আমার পিপল এর মধ্যে যে রিলেশনশিপ ওটাও ঠিক আছে। তো আমার অবশ্যই অবজেক্টিভ বা গোল হবে যেন আমি এটা অ্যাচিভ করতে পারি। এই যে 5টা স্পেসিফাইড স্টাইল ছিল আমার, এগুলোকে আমি এখন নাম দিয়েছি, which is task, impoverished, middle of the road, team এবং country club management। তো এগুলো কি দেখেন, টাস্ক ম্যানেজমেন্ট which is 9-1, এক্ষেত্রে efficiency in operations results from arranging conditions of work in such way that human elements interfere to a minimum degree। মানে এক্ষেত্রে আমি কেবলমাত্র আমার ওয়ার্ক এফিসিয়েন্সি নিয়ে কনসার্নড, কিন্তু আমার পিপল রিলেশন নিয়ে আমি একদমই কনসার্নড না। দেন কামস ইম্পভারিশ। কোন অংশে বলছেন এটা? এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক ম্যানেজমেন্ট, বুঝতে পারছি। ওকে। দেন আসছে হচ্ছে ইম্পভারিশ ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমি বেয়ার মিনিমাম কাজও করব এবং আমার কোনো কনসার্নই নাই যে আমার পিপল রিলেশন কিরকম আমার অর্গানাইজেশনে। Exertion of minimum effort to get required work done is appropriate to sustain organization membership। মানে আমার যত কম করা সম্ভব আমি তত কম করব, just to sustain the membership। আচ্ছা, দেন আসছে হচ্ছে middle of the road
ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আমার কনসার্ন ফর পিপল এবং কনসার্ন ফর প্রোডাকশন দুটোই হচ্ছে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে, সো আই এম ব্যালেন্সিং বোথ। আচ্ছা, দেন আসছে হচ্ছে কান্ট্রি ক্লাব ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আমার কনসার্ন ফর পিপল হাই কিন্তু আমার কনসার্ন ফর প্রোডাকশন একদমই নেই। মানে এক্ষেত্রে আমি কেবলমাত্র স্যাটিসফাই করব রিলেশনশিপকে এবং এটা মেক শিওর করব যেন আমার অর্গানাইজেশনের ওয়ার্ক এনভায়রনমেন্ট পিপল ফ্রেন্ডলি হয়, কিন্তু আমি একদমই আমার আউটপুট নিয়ে চিন্তিত না। লাস্টলি টিম ম্যানেজমেন্ট, এটা অবশ্যই এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি ডিজাইরেবল, ফোকাসেস স্ট্রংলি অন বোথ পিপল অ্যান্ড রেজাল্ট। আচ্ছা, তো এখন আমি বললাম যে এগুলো কি বা এগুলো দুটো ডাইমেনশনের কোনটাকে কতটুকু গুরুত্ব দেয়। এখন আমরা দেখব যে এটা বেসিক্যালি কোন সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন স্টাইলটা কোন সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো এভরি স্টাইল হ্যাজ ইটস ওন প্লেস। আপনার বিজনেস যদি ব্যাংক্রাপ্ট হওয়ার পথে থাকে এবং আপনার যদি আর্জেন্টলি এরকম কোনো স্টেপ নিতে হয় টু টার্ন অ্যারাউন্ড দ্য বিজনেস অর দ্য সিচুয়েশন, তাহলে টাস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানে টাস্ক ম্যানেজমেন্ট আর্জেন্ট সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেখানে প্রোডাকশনই আপনার মেইন কনসার্ন, কিন্তু এটা লং টার্মে ইউজ যদি আপনি করেন তাহলে এটার অ্যাডভার্স এফেক্ট দেখা যেতে পারে, কারণ তখন ওয়ার্কাররা ফেটিগড হয়ে যাবে এবং ইভেন্চুয়ালি তাদের পারফরমেন্স ফল করবে। দেন আসছে হচ্ছে ইম্পভারিশড ম্যানেজমেন্ট, এটা তখন ইউজ করা উচিত যখন এটা আমি শিওরলি জানি যে আমি যে টিমটা নিয়ে কাজ করছি তারা হাইলি কম্পিটেন্ট এবং মোটিভেটেড এবং আপাতত তারা বেয়ার মিনিমাম করছে টু কিপ এভরিথিং গোয়িং, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তারা ইনাফ মোটিভেটেড টু চেঞ্জ দেয়ার বিহেভিয়ার ইনস্ট্যান্টলি। দেন আসছে হচ্ছে মিডল অফ দ্য রোড, এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হয় কারণ এটা একটা গুড ব্যালেন্সে আছে, একটা স্যাটিসফ্যাক্টরি পজিশন, কিন্তু এটার প্রবলেম হচ্ছে যে আপনি কোনো ডাইমেনশনই বেস্ট না, আপনি দুই ক্ষেত্রেই একটা মিডিয়কার স্টেজে আছেন। সো এই স্টাইলটা ওইসব টাস্কের জন্য ইউজ করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে টাস্কগুলো প্রায়োরিটি কম। যদি আপনার কাছে দুটো টাস্ক থাকে, একটা প্রায়োরিটি বেশি আরেকটা প্রায়োরিটি কম, তাহলে প্রায়োরিটি বেশির ক্ষেত্রে আপনি অবশ্যই টিম অর টাস্ক এই দুইটার যে কোনো একটা ইউজ করবেন, এবং প্রায়োরিটি কমের ক্ষেত্রে আপনি যেখানে আপনার জাস্ট স্যাটিসফ্যাক্টরি লেভেলে কাজটা শেষ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি মিডল অফ দ্য রোড ম্যানেজমেন্ট স্টাইল ইউজ করবেন। দেন আসছে হচ্ছে কান্ট্রি ক্লাব ম্যানেজমেন্ট, এক্ষেত্রে লিডাররা চিন্তা করে যে যদি আমি এরকম একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারি যে ক্ষেত্রে আমার ওয়ার্কাররা স্যাটিসফাইড, তাহলে তারা আরো বেশি হার্ড ওয়ার্ক করবে, কিন্তু এটা অলওয়েজ ট্রু বা অ্যাপ্লিকেবল না। তো এই স্টাইলটা অকেশনালি ইউজ করার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ আ শর্ট টার্ম প্ল্যান, যদি এরকম হয়ে থাকে যে আপনার যে এমপ্লয়ি সে রিসেন্টলি অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং নাও দে নিড আ ব্রেক, তো সেক্ষেত্রে আপনি শর্ট টার্ম প্ল্যানের মতো করে এই ম্যানেজমেন্ট স্টাইলটা ইউজ করতে পারেন, কিন্তু এটা লং টার্মে ইউজ করা কখনোই ঠিক না, কারণ এক্ষেত্রে কনসার্ন ফর প্রোডাকশন কাইন্ড অফ জিরো। আচ্ছা, দেন আসছে টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট বেস্ট এবং সব সিচুয়েশনে ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট, আনলেস ওই সিচুয়েশনের জন্য বাকি চারটা স্টাইলের যে কোনো একটা টিম ম্যানেজমেন্টের চেয়েও বেশি অ্যাপ্রোপ্রিয়েট।